এই ভিডিওতে আমরা আজকে ক্লাস 8-এর পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটি পড়ব এবং এখানকার কোনো প্রশ্নগুলি আছে সেগুলো দেখব। তো প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 70 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিলোমিটার। এখান থেকে এটাই প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর ব্যাসার্ধ কত। এবারে আমাদেরকে বুঝতে হবে যে এটা যদি পৃথিবী হয় তাহলে এই এ থেকে বি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং এ থেকে বিটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6370 কিলোমিটার। এবারে ওখানে আরেকটা লাইন লেখা ছিল, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিলোমিটার। আমরা জানি ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দু থেকে, তাহলে এটা যদি বৃত্তের একটা বিন্দু হয়, বৃত্তের যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাংশ আমরা টানি তাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। তো এই ওপরটা হচ্ছে ভূপৃষ্ঠ এবং এটা হচ্ছে কেন্দ্র, তাই সেই জন্য এটাই বলা হয়েছে এটা যেহেতু ব্যাসার্ধ তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ যেহেতু 6370, তাই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 6370। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে পৃথিবীর ব্যাসার্ধ কত, এবং সেটা আমরা বলবো 6370 কিলোমিটার। বা আরও একটি প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত, সেটাও হবে 6370 কিলোমিটার। আর একটি প্রশ্ন হতে পারে এখানে যে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির, যেটা হচ্ছে সোনার খনি, তার গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, রবিনসন ডিপ। তাহলে আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর গভীরতম খনির গভীরতা কত এবং পৃথিবীর গভীরতম খনির নাম কি। এখানে আমরা দুটি উত্তর মুখস্থ করে রাখবো যে পৃথিবীর গভীরতম খনির নাম হচ্ছে রবিনসন ডিপ এবং সেটি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়, এবং এটির গভীরতা কত? 3 থেকে 4 কিলোমিটার। আচ্ছা, নিচে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আছে, প্রতি 33 কিলোমিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। অর্থাৎ আমাদের পৃথিবীর যত আমরা 33 মিটার গভীরতায় নামি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। অর্থাৎ যদি আমরা 66 মিটার গভীরতায় নামি তাহলে সেখানে আমাদের যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা আরও 1 ডিগ্রি বাড়বে। এখান থেকে আরেকটি প্রশ্ন আসবে যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কী? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে, এবং সেই কৃত্রিম গর্তের গভীরতা কত? 12 কিলোমিটার। তাহলে এখান থেকে আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ন্যাচারাল ডিজাস্টারের ছবি দেওয়া আছে, একটা হচ্ছে আগ্নেয় অগ্ন্যুৎপাত আর একটা হচ্ছে ভূমিকম্প। তো প্রথমে আমরা যদি অগ্ন্যুৎপাতের কথা জানি তাহলে আমরা জানি যে অগ্ন্যুৎপাত কীরকম, ভেতর থেকে একটা গরম উত্তপ্ত, যেটাকে আমরা লাভা বলে থাকি, সেই সম্পর্কে আমরা পড়ব। সেটা যখন বেরিয়ে যায় সেটা হচ্ছে আমাদের অগ্ন্যুৎপাত। তো এই যে এই অগ্ন্যুৎপাতে দুটি কনসেপ্ট আছে, একটা হচ্ছে ম্যাগমা আর একটা হচ্ছে লাভা। কিন্তু এই যে ম্যাগমা লাভা এটা এলো কী করে? আমাদের পৃথিবীর অভ্যন্তরে কী এমন আছে যে ম্যাগমা ভেতর থেকে লাভা বেরিয়ে আসে? তো সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে পৃথিবী ঠিক কখন সৃষ্টি হয়েছিল। পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় আজ থেকে 460 কোটি বছর আগে। এটিও একটি প্রশ্ন হবে যে পৃথিবী আজ থেকে কত বছর আগে সৃষ্টি হয়েছিল। পৃথিবী 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ঠিক কীরকম অবস্থায় ছিল? এখন পৃথিবীর যা অবস্থা, 460 কোটি বছর আগে যে অবস্থা, সেই অবস্থার মধ্যে অনেক পার্থক্য। পৃথিবী তখন ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, অর্থাৎ পৃথিবী বসবাসযোগ্য ছিল না। পৃথিবী তখন একটা আগুনের গোলার মতন ছিল, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। অর্থাৎ এই যে অগ্ন্যুৎপাত হয় আমাদের পৃথিবীর অভ্যন্তর থেকে বা অন্দরমহল থেকে যে আগুন বেরিয়ে আসে, সেটা কোথা থেকে আসে সেটা আমরা জানতে পারলাম যে পৃথিবী 460 কোটি বছর আগে জন্ম হয়,
এবং সেই সময় পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, এবং সেই উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড বাইরে যে তাপটা ছিল সেই তাপটা তাড়াতাড়ি বিকিরণ করে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভেতরে যে তাপটা ওটা আর তাপ বিকিরণ করতে পারেনি, কারণ আগেই বাইরে তাপ বিকিরণ করে সেটা ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য ভেতরে এখনও পর্যন্ত উত্তপ্ত গরম ম্যাগমা বা আগুন যাই বলি না কেন, তরল পদার্থ হোক বা কঠিন পদার্থ, যেটা আমরা এখনও পড়িনি, সেগুলো আছে। সেটাই মাঝে মধ্যে অগ্ন্যুৎপাতের রূপে বাইরে আসে। তো এই অগ্ন্যুৎপাত থেকে আমাদের দুটো কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাগমা আর একটা হচ্ছে লাভা। তাহলে ম্যাগমা কি? ম্যাগমা বলছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ এবং তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে বলা হয় ম্যাগমা। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যা আছে, যাই জিনিস আছে না কেন, সেই অভ্যন্তরে চাপ এবং তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে, অর্থাৎ আমাদের ভূঅভ্যন্তরে প্রচণ্ড তাপ, সেই জন্যই গরম হয়ে আছে, এবং চাপও আছে। সেই চাপের জন্য যে গ্যাস বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে ম্যাগমা। আর লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল মানে হচ্ছে ঠিক তরলও না আবার ঠিক কঠিনও না, মাঝামাঝি অবস্থায় ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে বলা হয় লাভা। ম্যাগমা আর লাভা বিশেষত একই জিনিস, এদের পার্থক্যটা একটা জিনিসের পরিপ্রেক্ষিতেই হয়, সেটা হচ্ছে অবস্থানের পরিপ্রেক্ষিতে। তো আসলে যেটা ভূঅভ্যন্তরের ভেতরে থাকে সেটা হচ্ছে ম্যাগমা, আর ভূঅভ্যন্তরের বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠে যেটি চলে আসে সেটাকে বলা হচ্ছে লাভা। তাই ম্যাগমা এবং লাভা দুটোই একই জিনিস, শুধু অবস্থানের পার্থক্য। ম্যাগমা থাকে ভূঅভ্যন্তরের ভেতরে আর লাভা থাকে ভূঅভ্যন্তরের বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠে। ম্যাগমা লাভা আমরা এই দুটি প্রশ্নকে আলাদা আলাদা করব না, এই দুটি প্রশ্নকে আমরা পার্থক্য যদি হিসেবে পড়ে নিই, তাহলে সেটাই আমরা যদি ম্যাগমা আর লাভা আলাদা আলাদা করেও 2 নম্বরের প্রশ্ন আসে আমরা সেখান থেকে করতে পারবো। তাহলে এবারে আমরা ম্যাগমা আর লাভার পার্থক্য নিয়ে পড়ব। ম্যাগমা আর লাভার পার্থক্য হিসেবে আমরা প্রথমেই যে পয়েন্টটি পড়ব সেটা হচ্ছে সংজ্ঞা। যদি আমরা স্ট্রাকচারটা দেখাই, ম্যাগমা আর লাভা এই দুটির মধ্যে যদি আমরা পার্থক্য পড়ি, প্রথম যে বিষয়টি হবে সেটা হচ্ছে সংজ্ঞা। তো ম্যাগমার সঙ্গে আমরা কি বলবো, যে ভূ অভ্যন্তরের গলিত শিলাকে ম্যাগমা বলে। আর লাভা কি? ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলা হয় লাভা। যেটা আমরা পড়ছিলাম যে ভূ অভ্যন্তরের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগমা, আর ভূগর্ভের বাইরে যেটা আসছে সেটা হচ্ছে ভূগর্ভের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাগমাকে বলা হয় লাভা। আচ্ছা, এবারে প্রকৃতি যদি আমরা বলি, ম্যাগমার প্রকৃতি কীরকম হবে? ম্যাগমা ভূগর্ভের খনিজ পদার্থের তরল মিশ্রণ, আমাদের ভূগর্ভের ভেতরে যা আছে সেই ভূগর্ভের সমস্ত কিছু সেই খনিজ তরলের মূলত মিশ্রণ হচ্ছে ম্যাগমা। আর লাভা কি? এটি ভূপৃষ্ঠের খনিজ পদার্থের তরল ও কঠিন মিশ্রণ। অর্থাৎ আমরা প্রথমত ভূগর্ভের যে খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থের মিশ্রণ তো আছেই ম্যাগমার মধ্যে, কিন্তু সেই ম্যাগমা যেহেতু উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পর যখন ওপরে আসে এবং সেটা যখন ফাটল দিয়ে যখন বেরিয়ে যায়, তখন আস্তে আস্তে ভূপৃষ্ঠেরও বিভিন্ন যে খনিজ পদার্থ আছে আপার লেয়ারে সেইগুলিও গলে তার মধ্যে মিশে যায়। সেই জন্য লাভার মধ্যে কিন্তু ভূপৃষ্ঠের খনিজ পদার্থের তরল ও কঠিন মিশ্রণ থাকে। এরপর হচ্ছে গ্যাস ও বাষ্প। আমরা এই ম্যাগমার সংজ্ঞাতেই পড়ছিলাম যে এখানে গ্যাস বাষ্প মিশ্রিত হয়, তাহলে ম্যাগমাতে বিভিন্ন গ্যাস মিশ্রিত থাকে, আর লাভাতে কিন্তু কোনো গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। আচ্ছা, এবার হচ্ছে পরিবর্তন হচ্ছে ম্যাগমা থেকে লাভা সৃষ্টি হতে পারে, কারণ ম্যাগমাটা বেরিয়েই কিন্তু লাভাতে পরিণত হয়, কিন্তু লাভা কখনোই ম্যাগমাতে সৃষ্টি হতে পারবে না, কারণ লাভা যেই বেরিয়ে যায় সেটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে এবং তাপ বিকিরণ করে, যার ফলে আস্তে আস্তে ওটা শক্ত হয়ে পড়ে। সেই জন্য লাভা কখনোই ম্যাগমাতে সৃষ্টি হয় না। তাহলে ম্যাগমা এবং লাভার আমরা পার্থক্যের যে কয়েকটা বিষয় আমরা দেখলাম, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে প্রকৃতি অর্থাৎ এটার মধ্যে ঠিক কী থাকে, আর একটা হচ্ছে আমাদের গ্যাস এবং বাষ্প, এবং একটাতে ম্যাগমাতে গ্যাস আছে এবং বাষ্পও আছে কিন্তু লাভাতে নেই। আর একটা হচ্ছে পরিবর্তন, অর্থাৎ
ম্যাগমা লাভাতে পরিণত হবে, কিন্তু লাভা কখনোই ম্যাগমাতে পরিণত হবে না। এইটা আমরা পার্থক্য হিসেবে যদি একসাথে পড়ে নিই, তাহলে আমাদের যদি ম্যাগমা কাকে বলে এটা যদি 2 নম্বরের প্রশ্ন আসে, তাহলে আমরা প্রথমে সংজ্ঞা বলে ম্যাগমার সংজ্ঞা দিয়ে দেবো, তারপরে বৈশিষ্ট্যতে আমরা ওই প্রকৃতি, গ্যাস ও বাষ্প, পরিবর্তন এগুলি দিয়ে দিতে পারি। তাহলে আমাদের হয়ে যাবে ম্যাগমারও হয়ে গেল, লাভারও হয়ে গেল একসাথে। আচ্ছা, এবারে আমরা পড়ব উষ্ণ প্রস্রবণ, যাকে ইংলিশে বলা হচ্ছে হট স্প্রিং। আচ্ছা, আমরা অনেকেই উষ্ণ প্রস্রবণ জানি। উষ্ণ প্রস্রবণ মানে কি? উষ্ণ প্রস্রবণ মানে হচ্ছে উষ্ণ প্রস্রবণ পড়তে গেলে বা জানতে গেলে আমাদেরকে আর 2টি বিষয় জানতে হয়। একটা হচ্ছে ভৌমজল আর একটা হচ্ছে ভূতাপ। তো ভৌমজল কাকে বলা হয়? আমরা জানি আমরা যেই মাটির ওপরে চলি, সেই মাটিতে কিছু লেয়ার পরে জল থাকে, এবং প্রথমত মাটি থাকে, তারপরে পাথর বা কিছু থাকে, এবং তারপরে কিন্তু জল থাকে। তো মাটির ভেতরের জল সেটাকে বলা হচ্ছে ভৌমজল। আর ভূতাপ কি? ভূতাপ হচ্ছে পৃথিবীর ভেতরকার তাপ, অর্থাৎ পৃথিবীর ভেতর থেকে একটি তাপ বেরোয়, সেই তাপকে বলা হচ্ছে ভূতাপ। অর্থাৎ এই যে এখানে লেখা আছে, ভূতাপ হলো এক ধরনের শক্তি এবং পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকেই বলা হচ্ছে ভূতাপ শক্তি। তাহলে আমরা জানি যে আমাদের পৃথিবীর ভেতরটা মানে কেন্দ্রটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত, সেই কারণে সেই তাপ ধীরে ধীরে বাইরে আসে, কারণ তাপ আস্তে আস্তে বিকিরিত হয় বিভিন্ন পদার্থের সাহায্যে। তো সেই তাপ আস্তে আস্তে বাইরে বেরোতে বেরোতে যে শক্তি সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে ভূতাপ। তাহলে আমাদের 2টো কনসেপ্ট, একটা হচ্ছে ভৌমজল, মানে পৃথিবীর ভেতরকার যে জল সেটা হচ্ছে ভৌমজল, আর পৃথিবীর ভেতরকার যে তাপ সেটা হচ্ছে ভূতাপ। তো এই যে ভৌমজল এটা মাটির ভেতরে আছে, আবার ভূতাপ যেটা আছে সেটাও কেন্দ্র থেকেই আসছে। অর্থাৎ এই জল যখন ভূতাপের সংস্পর্শে আসে তখন জলটা গরম হয়ে যায়, এবং সেই গরম জল যখন পৃথিবীর ভেতর থেকে বা পৃথিবীর কোনো একটা ফাটল থেকে বেরোয় তখন তাকে বলা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এবারে সেরকম উষ্ণ প্রস্রবণ আমরা কোথায় দেখতে পাই? যেমন আমরা দেখতে পাই বক্রেশ্বরে, বীরভূমের বক্রেশ্বরে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে এই যে ভূতাপ শক্তি, এই ভূতাপ শক্তিকে কিন্তু আমরা বিদ্যুতেও পরিণত করতে পারি ভূতাপ শক্তির সাহায্যে। তো এরকমই কয়েকটা উদাহরণ যদি আমাদেরকে বলতে হয়, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আবার আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আর ভারতের যদি বলা হয় এরকম ভূতাপ শক্তি কেন্দ্র কোথাও আছে, তো সেটা হচ্ছে হিমাচল প্রদেশের মণিকারণ, আর একটা হচ্ছে লাদাখের পুগা ভ্যালি। এই 2টো জায়গাতে, এবং এছাড়াও আরও অনেক জায়গা যেমন ছত্তিশগড়ে একটি আছে, এরকম জায়গাতে ভূতাপ থেকে কিন্তু আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। তাহলে এখান থেকে আমরা পড়লাম 2টো জিনিস, একটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ কাকে বলে এবং তার উদাহরণ, এবং আমাদের ভূতাপ কি এবং ভূতাপের সাহায্যে বিদ্যুৎ তৈরি করে কোন কোন দেশ, এবং ভারতে কোথায় ভূতাপের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়। আচ্ছা, এবারে আমরা পড়ব পৃথিবীর ঘনত্ব। আচ্ছা, পৃথিবীর ঘনত্ব পড়ার আগে আমাদেরকে জানতে হবে ঘনত্ব কি। তো এখানে ঘনত্ব কিতে সংজ্ঞাতে দেওয়া আছে, একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে বলা হচ্ছে পদার্থের ঘনত্ব। তো আয়তন কি? আয়তন হচ্ছে একটা পদার্থ যেটা যে জায়গাটুকু দখল করে রাখে। এই যে বইটা রাখা আছে, বইটা যেই জায়গাটা দখল করে আছে সেই জায়গাটা হচ্ছে এই বইটার আয়তন। এবং এবার হচ্ছে একক আয়তন। একক আয়তন হচ্ছে আমাদের যদি আমরা মনে করি এটা একটা পদার্থ, এবং এই পদার্থকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। আমরা জানি যে একটা পদার্থ বিভিন্ন ছোট ছোট অণু, পরমাণু এইভাবে তৈরি হয়েছে। তো এরকমভাবে ছোট ছোট যে আমরা ভাগ করি সেই ভাগটাকেই বলা হচ্ছে একক ভাগ। তো এই যে একক ভাগটা, এই একক ভাগটা
এই একক ভাগটাতে ঠিক যতটুকু ভর আছে সেই ভরটাকে, ভর মানে কি ওজন আছে, সেই ওজনটাকেই বলা হচ্ছে কিন্তু ঘনত্ব। তাহলে একক আয়তনে যতটুকু ভর আছে তাকে বলা হচ্ছে ঘনত্ব। আচ্ছা, এবারে এর আরেকটা গাণিতিক সংজ্ঞা যদি দেওয়া যায়, সেটা হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটার জায়গায় পদার্থের ভর কতটা সেটাই হচ্ছে পদার্থের ঘনত্ব। এই যে সংজ্ঞাটা আমরা পড়লাম যে প্রতি ঘন সেন্টিমিটার জায়গায় পদার্থের ভর কতটা সেটাই হবে পদার্থের ঘনত্ব, সেখান থেকে আমরা এই সূত্র বার করতে পারি, সেটা হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটা হচ্ছে ঘনত্বর সূত্র। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যদি আমাদেরকে বলা হয় ঘনত্ব কাকে বলে, সেটা যদি 2 নম্বর প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সংজ্ঞা দিতে পারি এবং সূত্র দিতে পারি, এবং এর একক হবে কি গ্রাম পার ঘন সেন্টিমিটার। এখানে বলা হচ্ছে যে পদার্থের অণুপরমাণুগুলি ঠিক কতটা কাছাকাছি বা কতটা দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। কিভাবে? যদি ঘনত্ব বেশি হয় তার মানে বুঝতে হবে যে অণুপরমাণুগুলি কাছাকাছি আছে, কারণ অণুপরমাণু সেই সব পদার্থেরই কাছাকাছি থাকে যারা হচ্ছে সলিড, যারা হচ্ছে কঠিন পদার্থ। তো সেই জন্য যাদের ঘনত্ব বেশি হয় অর্থাৎ তারা ভারী হবে, এবং ভারী তখনই হবে যখন অণুপরমাণুগুলি কাছাকাছি হবে। আচ্ছা, ঘনত্ব আমরা বুঝলাম। এবারে হচ্ছে পৃথিবীর ঘনত্ব। এখানে পৃথিবীর ঘনত্ব কত বলছে? ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হচ্ছে মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূপৃষ্ঠ মানে পৃথিবীর ওপরের যে লেয়ারটা, সেটা হচ্ছে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তারপরে সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠটা হচ্ছে ওপরে, তারপরে আস্তে আস্তে কেন্দ্রের কাছে হচ্ছে 11 গ্রাম, তারপরে পৃথিবীর একেবারে কেন্দ্র মানে একদম কেন্দ্রের কাছে হচ্ছে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিক পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত ভেতর দিকে যাওয়া যাচ্ছে পৃথিবীর একদম উপর থেকে কেন্দ্র পর্যন্ত ঘনত্ব কিন্তু বাড়ছে। সেজন্যই নিচে প্রশ্নও দেওয়া আছে যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা, আচ্ছা প্রথমে বলে দিই যে এই ঘনত্বগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত এটা বলা যেতে পারে, বা কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত, আর একদম কেন্দ্রে গড় ঘনত্ব কত, এছাড়া উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত, এগুলি কিন্তু ভাইটাল প্রশ্ন। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমরা কি বললাম যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? তো সেই প্রশ্নের উত্তর দেওয়া আছে যে ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে। আমরা এটা জানি যে আমরা যদি একটা পাথরকে উপর থেকে ছুঁড়ি, আর একটা যদি প্লাস্টিকের কিছু উপরে ছুঁড়ি তাহলে সব থেকে আগে পড়বে পাথরটা, কারণ পাথরটা কি ভারী, সেজন্য তাড়াতাড়ি থিতিয়ে পড়ে। হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে। তাহলে এটা খুবই সহজ যে ভারী যে জিনিসগুলো সেগুলোকে মাধ্যাকর্ষণ মানে প্রথমত আমাদের মানে সব কিছুকে মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রের দিকে টানছে। এবারে যাদের ভর বেশি তাদের মূলত তারও বেশি তাড়াতাড়ি টানবে, এবং যাদের ভর কম তারা মূলত উপরে থাকবে। সেই জন্যই পৃথিবীর কেন্দ্রে বেশি ঘনত্ব, কারণ ভারী জিনিসগুলো ওখানেই থিতিয়ে আছে। আর আস্তে আস্তে উপর দিকে কি হচ্ছে, পৃথিবীর ঘনত্ব কমছে। তো এখানে আমরা আরও দুটো জিনিস পেয়েছি যে বেশি ঘনত্বের পদার্থ কি, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে নিকেল। বা আমরা বলতে পারি এখান থেকে প্রশ্ন যে পৃথিবীর কেন্দ্রে কোন কোন পদার্থ রয়েছে বা কীরকম পদার্থ রয়েছে। ভারী লোহা ও নিকেলের মতো পদার্থ রয়েছে, আর অপেক্ষাকৃত ওপরে কীরকম পদার্থ রয়েছে, বা হালকা ঘনত্বের পদার্থের নাম লেখো, সেক্ষেত্রে হবে অ্যালুমিনিয়াম ও সিলিকা।
আচ্ছা, এবারে আমরা জানবো যে পৃথিবীর ভেতরের পদার্থগুলি ঠিক কি অবস্থায় থাকে। আমরা জানি আচ্ছা, পদার্থ বলতে আমরা বুঝি যে এমন কোনো একটা জিনিস যেটার ভর আছে, মানে যেটার ভর আয়তন আছে। ভর মানে কি, ওজন আছে এবং আয়তন আছে, এগুলোকে বলা হচ্ছে পদার্থ। যেমন আমাদের এই যে বইটা, এটা একটা পদার্থ, বা মোবাইল ফোন, সেটাও একটা পদার্থ। তো এই যে পদার্থ, যেমন মোবাইল ফোনটা কি সলিড রূপে আছে, মানে পদার্থের আবার তিনটে রূপ আছে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। ঠিক সেরকমভাবে আমরা যদি জানি যে পৃথিবীর ভেতর যে পদার্থগুলো আছে সেগুলো ঠিক কী মানে কেমন অবস্থায় আছে, সেটাই বলা হয়েছে যে স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় ততই পদার্থের চাপ বাড়ে। আর চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায়, তেমন বেশি ঘনত্ব পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভিতরের পদার্থগুলো কোথাও কঠিন, আবার কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় রয়েছে। তাহলে কি বলছে যে চাপ যেহেতু বাড়ছে সেই জন্য ঘনত্ব বাড়ছে। আর ঘনত্ব বাড়া মানে কি, মানে ভারী ভারী জিনিস আছে, মানে অর্থাৎ কঠিন জিনিস আছে। কিন্তু আবার কি বলছে যে তাপও বেশি আছে। তাপ বেশি হলে কি হয়, তাপ বাড়লে মূলত পদার্থ কঠিন থেকে তরল হয়ে যায়। ঠিক সেই জন্যই আমাদের পৃথিবীর ভেতরে তিনভাবে থাকে, একটা হচ্ছে কোথাও কঠিন থাকে, কোথাও তরল থাকে, আবার কোথাও অর্ধতরল অবস্থায় থাকে। এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। আচ্ছা, ভূমিকম্প তরঙ্গ জানার আগে আমাদেরকে ভূমিকম্প জানতে হবে। ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, যেখানে হঠাৎ করে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগ যেটা আছে সেটাতে ফাটল তৈরি হয় এবং সেটা নড়তে শুরু করে। এটাই হচ্ছে ভূমিকম্প, যেটা মূলত আমাদের যে পাত সঞ্চালন আছে সেই পাত সঞ্চালনের জন্য হয়। তো এই ভূমিকম্প তরঙ্গ কি? ভূমিকম্প তরঙ্গকে ইংলিশে বলা হয় সিসমিক ওয়েভস, এবং আসলে এটা হচ্ছে যে ভূমিকম্পের কেন্দ্র থেকে, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র মানে হচ্ছে এই যে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এইটা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল। তো এই যে ভূমিকম্প যেখানটাতে তৈরি হয়েছে সেটা হচ্ছে কেন্দ্র, এবং আরেকটা হয় উপকেন্দ্র। তো উপকেন্দ্র মানে হচ্ছে যদি এখানটাতে যদি ভূমিকম্প সৃষ্টি হয় সেটা হচ্ছে কেন্দ্র, এবং তারপরে গিয়ে সেটা যদি ভূপৃষ্ঠের ঠিক এইখানটাতে ভূমিকম্পটা হয় বা ফলটা যদি এখানে দেখা যায় তাহলে সেটা হচ্ছে উপকেন্দ্র। তো এই যে কেন্দ্র থেকে, ভূমিকম্পের কেন্দ্র থেকে যে প্রবল ঢেউ বা কম্পন তরঙ্গ আকারের চারিদিকে ছড়িয়ে পড়ে সেটাকেই বলা হচ্ছে কি, ভূমিকম্প তরঙ্গ বা আমাদের সিসমিক ওয়েভ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখান থেকে উৎপত্তিস্থল থেকে চারিদিকে বিভিন্ন তরঙ্গের মতন ছড়িয়ে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি, ভূমিকম্প তরঙ্গ। বেশ, এই ভূমিকম্প তরঙ্গ মূলত তিন প্রকারের হয়। একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ। পি তরঙ্গ মানে মূলত দু রকমের, একটা হচ্ছে দেহ তরঙ্গ, আর একটা হচ্ছে মানে বডি ওয়েভ, আর একটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। সেই দেহ তরঙ্গের মধ্যে পড়ে পি তরঙ্গ আর এস তরঙ্গ, আর পৃষ্ঠ তরঙ্গের মধ্যে পড়ে এল, মানে পৃষ্ঠ তরঙ্গটা হচ্ছে এল তরঙ্গ। তো মূলত এখানে আমরা যেটা দেখছি, এখানে দু রকমের তরঙ্গের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পি তরঙ্গ। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। আর এস তরঙ্গ যেটা আছে সেটা কিন্তু তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে না, এটা শুধুমাত্র কঠিন তরঙ্গের মধ্যে যেতে পারে। আর এল তরঙ্গ যেটা আছে, এল তরঙ্গ শুধুমাত্র কঠিন তরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, মানে কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে এটা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্প তরঙ্গ কি? প্রথমত ভূমিকম্প তরঙ্গ কি? তাহলে ভূমিকম্প তরঙ্গ কি? ভূমিকম্পের কেন্দ্র থেকে যে তরঙ্গ পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। এর সাথে আমরা লিখতে পারি প্রকারভেদ। ভূমিকম্প তরঙ্গ মূলত দু প্রকার হয়, একটা হচ্ছে দেহ তরঙ্গ আর একটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। দেহ তরঙ্গ আবার দু রকমের হয়, একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। আচ্ছা, এবারে পি তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে? পি তরঙ্গ মূলত ভূ অভ্যন্তরের সব
মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, সব রকম। আবার অর্ধতরল, এস তরঙ্গ মূলত তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। আচ্ছা, এবারে হচ্ছে ভূমিকম্প তরঙ্গ তো আমরা বুঝলাম, কিন্তু ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে ভূ অভ্যন্তরে আমরা কী করে জানতে পারবো? যেহেতু ভূ অভ্যন্তরটা প্রচণ্ড উত্তপ্ত, আমরা যেটা দেখলাম যে 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বেরোয়, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে। তো আমরা নিশ্চয়ই ভূ অভ্যন্তরের ভেতরে যেতে পারবো না এবং ভূ অভ্যন্তরের অন্দরমহলের খবর আমরা নিয়ে আসতে পারবো না, যে সেটা ঠিক কী জিনিস দিয়ে তৈরি, সেটা ঠিক কী ঘনত্ব দিয়ে তৈরি। কিন্তু এই যে আমরা এই ওপরেই পড়লাম যে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব বা কেন্দ্রের গড় ঘনত্ব, এইগুলো আমরা জানলাম কী করে? কারণ আমরা তো ওখানে যেতে পারিনি। এগুলো আমরা জেনেছি ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে। কারণ আমরা কিছুক্ষণ আগে জানলাম যে পি তরঙ্গ এবং এস তরঙ্গ সব মাধ্যমের মধ্যে দিয়ে যায়। তো এই যে যখন ভূমিকম্প হয়, তখন এই যে ভূমিকম্প তরঙ্গের যে গতিবিধি আছে, সেই গতিবিধিগুলো দেখে আমরা বুঝতে পারি যে ভূ অভ্যন্তরে ঠিক কতটা ভেতরে কীরকম কী পদার্থ আছে কি নেই। যদিও আমরা খুব একটা বেশি জানতে পারি না, কিন্তু আমরা মূলত এই ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে কিন্তু জানতে পারি। যেমন এখানে লেখা আছে, তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা কখনো ধীর গতি সম্পন্ন হয়। এবং এইভাবেই আমরা এই যে কম্পন তরঙ্গগুলো ভূ অভ্যন্তর দিয়ে কোথায় কী গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এসব কিছুই পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। যেমন এখানে আমরা দেখছি পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন, তরল এবং সবকটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, কিন্তু এস তরঙ্গ যেতে পারে না। তো আমরা যদি দেখি যে ভূমিকম্পের কেন্দ্র থেকে এস তরঙ্গ বেরোলো, কিন্তু কিছুটা দূরত্ব যাওয়ার পর দেখছি এস তরঙ্গকে আমরা আর পাচ্ছি না, তাহলে আমরা বুঝে যাব যে সেইখানে এস তরঙ্গ পৌঁছতে পারেনি। তাহলে এখানটা কী দিয়ে তৈরি হতে পারে? তরল দিয়ে তৈরি হতে পারে বা অর্ধতরল দিয়ে তৈরি হতে পারে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ভূমিকম্পের মানে ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে আমরা এইভাবে বুঝতে পারি যে ভূ অভ্যন্তরটা ঠিক কীরকম হয়। আর ভূ অভ্যন্তরটা কীরকম হয়, এই যে এখানে যেরকম লেখা আছে পেঁয়াজের খোসা বা পেঁয়াজের ভেতরটা যেরকম বিভিন্ন স্তর দেখা যায়, ঠিক সেরকমই ভূ অভ্যন্তরের অন্দরমহলটাও আমাদের সেরকমই বিভিন্ন স্তরের, বিভিন্ন বৈশিষ্ট্যের, বিভিন্ন স্তরের দেখা যায়। তাহলে আজ এই ভিডিওতে এতটুকুই থাক, যেখানে আমরা বিভিন্ন কিছু পড়লাম, যেমন পৃথিবীর ব্যাসার্ধ পড়লাম, আবার তারপরে লাভা এবং ম্যাগমার পার্থক্য পড়লাম, আবার গভীরতম খনি পড়লাম, কৃত্রিম খনি পড়লাম, ভূতাপ কী পড়লাম, উষ্ণ প্রস্রবণ কী পড়লাম, আবার পৃথিবীর উৎপত্তি কখন হয়েছে, এছাড়াও ঘনত্ব, তাছাড়া ভূমিকম্প তরঙ্গ এবং তারপরে বিভিন্ন কিছু। তো এটা আজ এতটুকুই থাক, এবং এটা পড়ার পর আমরা পরের ভিডিওতে পড়ব যে এই যে ভূমিকম্প তরঙ্গের সাহায্যে আমরা পৃথিবীর অভ্যন্তরকে জানছি এবং পৃথিবীর অভ্যন্তরটা যে বিভিন্ন স্তরে বিভক্ত, ঠিক কটা স্তর রয়েছে সেই সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।